অসাধারণ কোনো প্রতিভা বা স্কিল এগুলো কি শুধুই জন্মগত একটা উপহার নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে যুগ যুগ ধরে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবিয়েছে পৃথিবীর সেরা প্রতিভারা কি আসলেই জন্ম থেকেই স্পেশাল ছিলেন আজকের এই বিশ্লেষণে আমরা এই চিরচেনা প্রশ্নটিরই একটা বিজ্ঞানভিত্তিক আর দারুণ চমকপ্রদ উত্তর খুঁজব যা হয়তো জিনিয়াস সম্পর্কে আমাদের এতদিনের ধারণাই পাল্টে দেবে। আজ আমরা কথা বলবো সাইকোলজিস্ট ল্যাজলো পোলগারের একটা অবিশ্বাস্য কিন্তু একদম সত্যি ঘটনা নিয়ে। উনি এমন একটা গোপন সূত্রের খোঁজ পেয়েছিলেন যা প্রমাণ করে যে একদম সঠিক একটা পরিবেশ আর ট্রেনিং পেলে যে কাউকে অসাধারণ প্রতিভাবান করে তোলা সম্ভব। নিজে দাবায় খুব একটা পারদর্শী না হয়েও তিনি কিভাবে তার ৩ মেয়েকে ইতিহাসের অন্যতম সেরা দাবাড়ু বানিয়েছিলেন সেই রোমাঞ্চকর জার্নিটাই আজ আমরা ধাপে ধাপে জানব। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো খুব ছিমছাম। প্রথমে জন্মগত জিনিয়াসের মিথ, এরপর ঐতিহাসিক সেই চেস এক্সপেরিমেন্ট, ইমার্সিভ ট্রেনিং বা নিবিড় পরিবেশ, ডেলিবারেট প্র্যাকটিসের ফলাফল এবং সবশেষে মাস্টারির ফর্মুলা নিয়ে আমরা জানব। আচ্ছা, চলুন ১ নম্বর পর্ব মানে জন্মগত জিনিয়াসের মিথ দিয়ে শুরু করা যাক। এই এক্সপেরিমেন্টের আসল ম্যাজিকটা বুঝতে হলে আমাদের একটু ১৯৬০-এর দশকে ফিরে যেতে হবে। তো ব্যাপারটা হলো ১৯৬০-এর দশকে পুরো বিশ্বের বড় বড় সাইকোলজিস্টরা বিশ্বাস করতেন যে জিনিয়াস হওয়াটা পুরোপুরি ডিএনএ বা জেনেটিক্সের খেলা। কিন্তু ল্যাজলো পলগার এসে একদম অন্যরকম আর বেশ সাহসী একটা দাবি করে বসলেন। তিনি বললেন, কেউ জিনিয়াস হয়ে জন্মায় না, জিনিয়াস তৈরি করতে হয়। সেই সময় একাডেমিকের লোকজন এটা নিয়ে বেশ হাসাহাসি করেছিল ঠিকই, কিন্তু উনি ঠিক করেছিলেন কোনো বোরিং রিসার্চ পেপার দিয়ে নয়, বরং নিজের সন্তানদের দিয়েই এই থিওরি তিনি প্রমাণ করে ছাড়বেন। আর এভাবেই শুরু হয় পর্ব ২, দ্য আল্টিমেট চেস এক্সপেরিমেন্ট, নিজের ওই থিওরিকে বাস্তব দুনিয়ায় পরীক্ষা করার এক ঐতিহাসিক মিশন। লাজলো এই এক্সপেরিমেন্টের জন্য এমন একজন পার্টনার খুঁজছিলেন যিনি তার এই পাগল করা আইডিয়াটায় সায় দেবেন। ইউক্রেনের শিক্ষিকা ক্লারা রাজি হয়ে যান। ভাবা যায় তাদের বিয়ের প্রধান শর্তটাই ছিল যে তারা তাদের সন্তানদের এই থিওরির জীবন্ত প্রমাণ হিসেবে গড়ে তুলবেন। আর তারা দাবা খেলাটাকে বেছে নিয়েছিলেন একটা বিশেষ কারণে। দাবায় জয়, পরাজয় আর রেটিং একেবারে নিখুঁতভাবে মাপা যায়। ব্যাস, শুরু হয়ে গেল তাদের বোধপ্রবিক এক যাত্রা। এখন আমরা তৃতীয় পর্বে প্রবেশ করছি, ইমার্সিভ ট্রেনিং এনভায়রনমেন্ট। ৩ মেয়ে সুজান, সোফিয়া আর জুডিথের জন্য ঠিক কতটা বিশাল আর ফোকাসড একটা পরিবেশ তৈরি করা হয়েছিল সেটা জানলে রীতিমতো অবাক হতে হয়। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, ১ লাখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা মোটেও কোনো সাধারণ সংখ্যা নয়। পোলগারদের ওই ছোট্ট অ্যাপার্টমেন্টটি শুধু একটা থাকার জায়গা ছিল না, এটা ছিল আস্ত একটা চেস ল্যাবরেটরি। সেখানে ১ লক্ষেরও বেশি দাবার বই দিয়ে ঠাসা ছিল। পুরো বাড়িটাই দাবার স্ট্র্যাটেজিতে এমনভাবে ঘেরা ছিল যে ওই পরিবেশে থাকলে শেখা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। ওদেরকে কিন্তু সাধারণ কোনো স্কুলে পাঠানো হয়নি। হোম স্কুলিংয়ের পুরো কেন্দ্রটাই ছিল দাবা, মানে আন্তর্জাতিক দাবার বই পড়ে তারা ভাষা শিখত। বোর্ডের জটিল সব চাল হিসাব করে তাদের অঙ্ক শেখা হতো। এমনকি লম্বা দাবার ম্যাচের ধকল সামলাতে তাদের ফিজিক্যাল ট্রেনিংও দেওয়া হতো। এই যে একটা নিবিড় সুগঠিত পরিবেশ, এটা তাদের স্কিল আয়ত্ত করার গতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছিল যেখানে লার্নিং বা শেখাটা শুধু স্বাভাবিকই ছিল না, একদম অনিবার্য হয়ে পড়েছিল। এবার আসা যাক ৪ নম্বর পর্বে, ডেলিবারেট প্র্যাকটিসের ফলাফল। এই যে এত চরম একটা কাঠামোগত পরিবেশ তৈরি করা হলো, তার ঐতিহাসিক ফলাফলটা আসলে কি দাঁড়িয়েছিল? একটু খেয়াল করে দেখুন, মাত্র ৪ বছর বয়সে সুজান প্রতিদিন ৫ ঘন্টা প্র্যাকটিস করতেন। ৯ বছর বয়সেই জুডিথ বড় বড় প্রফেশনাল মাস্টারদের হারাতে শুরু করেন। আর মাত্র ১৫ বছর বয়সে কিংবদন্তি ববি ফিশারের রেকর্ড ভেঙে জুডিথ হয়ে যান ইতিহাসের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার। একটা সুগঠিত পরিবেশ কিভাবে স্কিল শেখার গতি বাড়িয়ে দেয় এবং বয়স বা সামর্থ্যের প্রচলিত ধারণাকে একদম গুড়িয়ে দিতে পারে, এই টাইমলাইনটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই সাফল্য কিন্তু কোনো ফ্লুক বা একজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সুজান হলেন উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সোফিয়া হলেন ইন্টারন্যাশনাল মাস্টার, আর স্যাক অফ রোম টুর্নামেন্টে তো তিনি ইতিহাস গড়লেন। আর জুডিথ ১১ জন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দাবার পুরো দুনিয়াকেই চমকে দিলেন। ৩ জন আলাদা মানুষের এমন ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে এটা কোনো জাদুমন্ত্র নয়, এটা একটা নিখুঁত ফর্মুলারি ফসল। মজার ব্যাপার হল, বিখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভ একসময় বেশ জোর দিয়েই বলেছিলেন যে মেয়েরা নাকি দাবার সর্বোচ্চ স্তরে খেলতে পারে না। কিন্তু জুডিথের কাছে হারার পর সেই কাসপারভ নিজেই অবাক হয়ে স্বীকার করেছিলেন সে সর্বোপরি একজন জিনিয়াস। পোলগার সিস্টারদের স্কিল এভাবেই তখনকার সব বদ্ধমূল ধারণাকে চ্যালেঞ্জ করেছিল। আমরা পৌঁছে গেছি পঞ্চম এবং শেষ পর্বে, মাস্টারির ফর্মুলা।
এবার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের মনস্তাত্ত্বিক কৌশলগুলোকে একটু ডিকোড করা যাক। খুব সহজ কথায় বলতে গেলে বিখ্যাত সাইকোলজিস্ট অ্যান্ডার্স এরিকসন পোলগার সিস্টারদের নিয়ে স্টাডি করেই তার সেই বিখ্যাত 10,000 আওয়ার রুল তৈরি করেছিলেন। এর মূল কথাই হলো ডেলিবারেট প্র্যাকটিস বা সচেতন অনুশীলন। মানে ব্যাপারটা এমন নয় যে যেটা পারি সেটাই বারবার করছি, বরং নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে আনকমফর্টেবল জোনে গিয়ে নিজেকে পুশ করা, ঠিক যতক্ষণ না সেই দুর্বলতাগুলো শক্তিতে পরিণত হচ্ছে। ল্যাজলো পোলগার তার ব্রিং আপ জিনিয়াস বইতে এই আলটিমেট ইকুয়েশনটা পরিষ্কার করে দিয়েছেন। জিনিয়াস ইকুয়ালস টু এনভায়রনমেন্ট ইন্টু ট্রেনিং ইন্টু সাপোর্ট। এটা একদম সন্দেহাতীতভাবে প্রমাণ করে যায় যে জন্মগত প্রতিভার চেয়ে চারপাশের সুগঠিত পরিবেশ আর ডেলিব্রেট প্র্যাকটিসের জোর অনেক অনেক বেশি। আসল কথাটা হলো মিউজিক, খেলাধুলা, বিজনেস বা নতুন কোনো ভাষা, ফিল্ড যাই হোক না কেন, এই 5টি ধাপের ফ্রেমওয়ার্ক আমরা সবাই ব্যবহার করতে পারি। শুরুতেই একটা পরিমাপযোগ্য বা মেজারেবল ফিল্ড বেছে নেওয়া, ডেলিব্রেট প্র্যাকটিসে ফোকাস করা, একটা সাপোর্টিভ পরিবেশ তৈরি করা, পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া এবং প্যাশনটাকে সবার সামনে তুলে ধরা, এই তো এগুলোই হলো যে কোনো স্কিলে মাস্টার হওয়ার আসল সিঁড়ি। আর এই ব্যাপারটা এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। একটু খেয়াল করলেই দেখবেন মোজার্ট, পিকাসো, সেরেনা উইলিয়ামস কিংবা আমাদের শচীন টেন্ডুলকার, তারা সবাই খুব অল্প বয়সে কিন্তু তাদের স্কিল চর্চা শুরু করেছিলেন। মস্তিষ্ক যখন তরুণ থাকে তখন একটা সুগঠিত পরিবেশে প্র্যাকটিস শুরু করলে স্কিলের ভিত্তিটা এতটাই মজবুত হয় যে একটা পর্যায়ে গিয়ে সেটা হাঁটা বা কথা বলার মতোই একদম স্বাভাবিক মনে হয়। হ্যাঁ, এটা ঠিক যে লাজলো পোলগারকে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অনেকেই তাকে চেস ফ্র্যাঙ্কেনস্টাইন বলে ডাকত, যেন তিনি বাচ্চাদের স্বাভাবিক শৈশবটা কেড়ে নিয়েছেন। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, স্বয়ং বোনদের দাবি কিন্তু ছিল সম্পূর্ণ উল্টো। তারা বলেছেন তাদের শৈশব ছিল খুবই আনন্দের, তাদের ওপর কিছুই জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, বরং তারা দাবার প্রতিটা চ্যালেঞ্জকে দারুণভাবে উপভোগ করতেন। এখান থেকেই বোঝা যায় যে স্কিল আয়ত্ত করার ক্ষেত্রে পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক সমর্থন কতটা জরুরি। আর এর পেছনে সবচেয়ে বড় নিয়ামক হলো অবজারভেশনাল লার্নিং। আসলে বাচ্চারা যা শোনে তার চেয়ে যা দেখে সেটাই বেশি কপি করে। শুধু শিশুরাই নয়, আমরা বড়রাও এটার দ্বারা প্রভাবিত হই। একজন মেন্টর বা বাবা মা যদি কাজের প্রতি প্যাশনেট হন, সেই ডেডিকেশন খুব সহজেই অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্যাশন সত্যি ভীষণ ছোঁয়াচে। পোলগার এক্সপেরিমেন্ট আমাদের খুব সুন্দরভাবে শিখিয়েছে যে একটা সুগঠিত পরিবেশ আর ডেলিবারেট প্র্যাকটিস থাকলে যে কোনো অসাধ্যই সাধন করা সম্ভব। তাহলে এবার একবার ভেবে দেখুন তো, জিনিয়াস হওয়া যদি সত্যিই কেবল একটা নির্দিষ্ট ফর্মুলা মেনে হয়, তাহলে এরপর আমরা নিজেদের জীবনে নতুন কোন স্কিলটি মাস্টার করতে প্রস্তুত হচ্ছি? এই দারুণ একটা ভাবনার জায়গা থেকেই আজকের বিশ্লেষণটা এখানেই শেষ করছি।